হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে, এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর, যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য। কারণ এখানে আমরা বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট তোমাদের পরীক্ষার জন্য। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্ন হলো, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? এখানে চারটি অপশান রয়েছে, তোমরা যদি সঠিক উত্তর জেনে থাকো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে 5 সেকেন্ড সময়। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। আসাম রাজ্যে অবস্থিত কাজিরাঙ্গা জাতীয় উদ্যান, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং এই উদ্যানটি একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। ওকে, একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত হলো কাজিরাঙ্গা জাতীয় উদ্যান, এবং এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী একটি স্থান। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। এর পাশাপাশি তোমরা মনে রাখবে কেরালার কথা যদি বলা হয়, পেরিয়ার জাতীয় উদ্যান অবস্থিত কেরালাতে। ওকে, পেরিয়ার জাতীয় উদ্যান অবস্থিত কেরালায়। ওকে, উত্তরাখণ্ডের কথা যদি বলা হয়, জিম করবেট ন্যাশনাল পার্ক, এটি উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। ওকে, তো তার সাথে সাথে এই জাতীয় উদ্যান সম্বন্ধে যে এক্সট্রা ফ্যাক্টগুলো রয়েছে অবশ্যই তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আমি একটি স্পেশাল ভিডিও বানিয়ে দেবো ন্যাশনাল পার্ক অর্থাৎ জাতীয় উদ্যান সম্বন্ধে। নেক্সট হচ্ছে 2 নম্বর প্রশ্ন, ভারতের মশলার বাগান নামে কোন রাজ্য পরিচিত? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশান এ, কেরালা রাজ্য ভারতের মশলার বাগান নামে পরিচিত। এখানে এলাচ চাষ হয়, এখানে গোলমরিচ চাষ হয়। ওকে, তাছাড়াও লবঙ্গ সহ বিভিন্ন মশলা চাষের জন্য কেরালা রাজ্য বিখ্যাত। সে কারণেই মশলার বাগান নামে পরিচিত হলো কেরালা রাজ্য। ওকে, রাজধানীর কথা যদি বলা হয়, ত্রিবান্দম বা তিরুবনন্তপুরম। সাক্ষরতার হার সবচেয়ে বেশি, 93% বেশি রয়েছে সাক্ষরতার হার। ওকে, এর পাশাপাশি তোমরা মনে রাখবে আসাম রাজ্য, এটি হচ্ছে চা উৎপাদনের জন্য বিখ্যাত। নেক্সট হচ্ছে 3 নম্বর প্রশ্ন, 2011 সালের আদমশুমারি অনুযায়ী কোন রাজ্যের সাক্ষরতার হার সর্বোচ্চ? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। একটু আগে বললাম কেরালা রাজ্যের সাক্ষরতার হার সবচেয়ে বেশি। 2011 সালের জনগণনা অনুযায়ী কেরালার সাক্ষরতার হার ছিল সবচেয়ে বেশি। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন, 2011 সালের আদমশুমারি অর্থাৎ জনগণনা অনুযায়ী কোন রাজ্যের সাক্ষরতার হার সর্বনিম্ন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, বিহারের সাক্ষরতার হার সর্বনিম্ন। ওকে, তো তোমরা মনে রাখবে অপশান এ সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, 5 নম্বর প্রশ্ন, একদল নক্ষত্র কি নামে পরিচিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, গ্যালাক্সি বা ছায়াপথ নামে পরিচিত একদল নক্ষত্র। ওকে, তো কোটি কোটি নক্ষত্র মহাকাশ বল দ্বারা একত্রে আবদ্ধ হয়ে গ্যালাক্সি গঠন করে, যাকে কি বলা হয়, যেমন আকাশগঙ্গা। ওকে, আকাশগঙ্গা যে ছায়াপথ। ওকে, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এর পাশাপাশি তোমরা মনে রাখবে ইউনিভার্স অর্থাৎ মহাবিশ্বের কথা যদি বলা হয়, সমগ্র গ্যালাক্সি। ওকে, সমগ্র গ্যালাক্সির কথা যদি বলা হয়, নক্ষত্রের কথা যদি বলা হয়, গ্রহ এবং স্থান নিয়ে গঠিত হচ্ছে এই মহাবিশ্ব অর্থাৎ ইউনিভার্স। নেক্সট হচ্ছে 6 নম্বর প্রশ্ন, মহাবিশ্বের অধ্যয়ন কি নামে পরিচিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তো কসমোলজি বা মহাবিশ্বের বিজ্ঞান নামে পরিচিত। জন্ম, বিবর্তন, গঠন এবং পরিণতি নিয়ে অধ্যয়নকে বলা হয় কসমোলজি। অপশান বি সঠিক উত্তর। এর পাশাপাশি তোমরা মনে রাখবে আর্কিওলজির কথা যদি বলা হয়, প্রত্নতত্ত্ব যে বিদ্যা, প্রাচীন মানব ইতিহাস। ওকে, প্রাচীনের যে মানব ইতিহাস, ওকে, তার যে অধ্যয়ন তাকে বলা হয় আর্কিওলজি।
নেক্সট হচ্ছে 7 নম্বর প্রশ্ন, কোন গ্রহটি লাল গ্রহ নামে পরিচিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, মঙ্গলকে বলা হয় লাল গ্রহ। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এর পৃষ্ঠের আয়রন অক্সাইড, ওকে, কি থাকে? আয়রন অক্সাইড থাকে, ওকে, এর উপস্থিতির কারণে এটি লালচে দেখায়। অপশন ডি সঠিক উত্তর। এর পাশাপাশি পৃথিবীর কথা যদি বলা হয়, পৃথিবীকে কি বলা হয়? নীল গ্রহ বলা হয়, ওকে। শুক্র গ্রহকে কি বলা হয়? উষ্ণতম গ্রহ বলা হয়, ওকে। তো তোমাদের পরীক্ষাতে এসেছিল ডাব্লিউপি এসআই এর কথা যদি বলা হয়, সেখানে তোমাদের এই প্রশ্নগুলো এসেছিল। আমাদের ভিডিওর থেকে প্রচুর প্রশ্ন তোমাদের পরীক্ষাতে কমন এসছে। তো তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যারা এসআই এর পরীক্ষা দিয়েছিলে এবং যাদের কমন এসছে, অবশ্যই তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। নেক্সট প্রশ্ন হলো 8 নম্বর প্রশ্ন, ইউনিফর্ম সিভিল কোড কোন অনুচ্ছেদের সাথে সম্পর্কিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অনুচ্ছেদ 44-এ রয়েছে ইউনিফর্ম সিভিল কোডের কথা। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ওকে। তো তোমরা মনে রাখবে এটি রাজ্যকে বিভিন্ন যে দেওয়ানির যে বিধি, ইউসিসি যাকে বলা হয়, সেই সুরক্ষিত করার চেষ্টা করার যে নির্দেশ তা রয়েছে অনুচ্ছেদ 44-এ, ওকে। এর পাশাপাশি কিছু অনুচ্ছেদ মনে রাখবে, আর্টিকেল অনুচ্ছেদ 47-এর কথা যদি বলা হয়, জনস্বাস্থ্যের যে উন্নতি সাধন সম্পর্কিত অনুচ্ছেদ 47-এ রয়েছে। তো তোমরা মনে রাখবে জনস্বাস্থ্যের যে উন্নতি, ওকে, তা সাধন করতে যে উন্নতির কথা সেটি অনুচ্ছেদ 47-এ উল্লেখ রয়েছে। নেক্সট প্রশ্ন হলো 9 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতি হওয়ার জন্য সর্বনিম্ন বয়স কত হওয়া প্রয়োজন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, 35 বছর। তো তোমরা মনে রাখবে ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 58-তে উল্লেখ রয়েছে রাষ্ট্রপতি হওয়ার জন্য কমপক্ষে 35 অর্থাৎ 35 বছর আয়ু হওয়া প্রয়োজন, ওকে। এর পাশাপাশি আরও কিছু পয়েন্ট মনে রাখবে, 30 বছরের কথা যদি বলা হয় রাজ্যসভার সদস্য, ওকে, রাজ্যসভার সদস্য হতে 30 বছর আয়ু হওয়া প্রয়োজন সর্বনিম্ন, ওকে। এর পাশাপাশি 25 বছরের কথা যদি বলা হয় আয়ু হওয়া প্রয়োজন লোকসভার সদস্য, ওকে। লোকসভার সদস্য বা প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী হওয়ার জন্য সর্বনিম্ন 25 বছর আয়ু হওয়া প্রয়োজন। নেক্সট হচ্ছে 10 নম্বর প্রশ্ন, প্রধানমন্ত্রী হওয়ার জন্য সর্বনিম্ন বয়স কত লাগে? তো একটু আগেই বললাম সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, 25 বছর, ওকে। তো লোকসভার সদস্য হওয়ার জন্য 25 বছর হওয়া প্রয়োজন এবং প্রধানমন্ত্রী তো নিশ্চয়ই জানো 25 বছরই হওয়া প্রয়োজন। নেক্সট হচ্ছে 11 নম্বর প্রশ্ন, বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, ভাটিকান সিটি। এটি আয়তন এবং জনসংখ্যায় এটি বিশ্বের ক্ষুদ্রতম স্বাধীন রাষ্ট্র, ওকে। আয়তন এবং জনসংখ্যার কথা যদি বলা হয় সবচেয়ে ক্ষুদ্রতম হচ্ছে ভাটিকান সিটি। নেক্সট হচ্ছে 12 নম্বর প্রশ্ন, সৌদি আরবের রাজধানী কি? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশান এ, রিয়াদ হলো সৌদি আরবের রাজধানী। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। প্যারিসের কথা যদি বলা হয় ফ্রান্সের রাজধানী, ওকে, ফ্রান্সের রাজধানী হচ্ছে প্যারিস। লন্ডনের কথা যদি বলা হয় সংযুক্ত রাষ্ট্রের রাজধানী হচ্ছে, ওকে, তো যুক্তরাষ্ট্রের রাজধানী হচ্ছে লন্ডন। নেক্সট হচ্ছে 13 নম্বর প্রশ্ন, দ্য টেস্ট অফ মাই লাইফ বইটি কে লিখেছেন? এই বইটির লেখকের কথা যদি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, যুবরাজ সিং। তিনি তার এই আত্মজীবনী, যেখানে তার ক্যান্সার থেকে ফিরে আসার যে অভিজ্ঞতা তা বর্ণনা করা রয়েছে দ্য টেস্ট অফ মাই লাইফ পুস্তকে। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এর পাশাপাশি তোমরা মনে রাখবে সচিন টেন্ডুলকারের কথা যদি বলা হয় তার আত্মজীবনীর কী নাম? প্লেয়িং ইট মাই ওয়ে। প্লেয়িং ইট মাই ওয়ে হচ্ছে সচিন টেন্ডুলকার আত্মজীবনী। নেক্সট হচ্ছে 14 নম্বর প্রশ্ন, প্লেয়িং ইট মাই ওয়ে কার আত্মজীবনী? একটু আগেই বললাম। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, সচিন টেন্ডুলকার, ওকে। তার বিশ্ব
ক্রিকেটের যে দীর্ঘ যাত্রার বিবরণ এই আত্মজীবনী অর্থাৎ পুস্তকে লেখা রয়েছে। নেক্সট প্রশ্ন দেখো 15 নম্বর প্রশ্ন, রাজঘাট কোন বিখ্যাত ব্যক্তিদের স্মৃতিস্তম্ভ? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, মহাত্মা গান্ধীর স্মৃতিস্তম্ভ বা মহাত্মা গান্ধীর সমাধিস্থল হল রাজঘাট। বিখ্যাত যে ব্যক্তি রয়েছে ভারতে তাদের যে সমাধিস্থল বা স্মৃতিস্তম্ভ সেখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। প্রথমত তোমরা মনে রাখবে ইন্দিরা গান্ধীর কথা, তার স্মৃতিস্তম্ভের নাম হচ্ছে শক্তিস্থল। ওকে, শক্তিস্থল। লাল বাহাদুর শাস্ত্রীর কথা যদি বলা হয় তার স্মৃতিস্তম্ভ হচ্ছে বিজয় ঘাট। ওকে, তো তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও বিভিন্ন যে ব্যক্তি রয়েছে ভারতের মহান ব্যক্তি তাদের স্মৃতিস্তম্ভ বা তাদের সমাধিস্থল সম্বন্ধে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। নিচে যদি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি একটি স্পেশাল ভিডিও বানিয়ে দেবো তাদের সমাধিস্থল সম্বন্ধে। নেক্সট হচ্ছে 16 নম্বর প্রশ্ন, বিজয়ঘাট কোন বিখ্যাত ব্যক্তিদের স্মৃতিস্তম্ভ? তো একটু আগেই বললাম সঠিক উত্তর হয়ে যাবে লাল বাহাদুর শাস্ত্রী। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, বিজয়ঘাট। এবং ভারতের দ্বিতীয় সেকেন্ড প্রাইম মিনিস্টার ছিলেন লাল বাহাদুর শাস্ত্রী। ওকে, এর পাশাপাশি রাজীব গান্ধীর কথা যদি বলা হয় তার স্মৃতিস্তম্ভ হচ্ছে বীরভূমি। আর ইন্দিরা গান্ধী তো বললাম একটু আগে শক্তিস্থল হচ্ছে ওকে শক্তিস্থল তার সমাধিস্থল। নেক্সট হচ্ছে 17 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক শ্রম সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, জেনিভাতে অবস্থিত। ওকে, তো তোমরা মনে রাখবে জেনিভাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনিভাতে। এর পাশাপাশি তোমরা মনে রাখবে খাদ্য এবং কৃষি ভাণ্ডারের কথা যদি বলা হয় এর সদর দপ্তর হচ্ছে রোম, ইতালিতে। নেক্সট হচ্ছে 18 নম্বর প্রশ্ন, খাদ্য ও কৃষি সংস্থার কথা যদি বলা হয় একটু আগে বললাম রোমে। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এবং ইউনেস্কোর কথা যদি বলা হয় ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? প্যারিসে, ফ্রান্সের প্যারিসে হচ্ছে ইউনেস্কোর সদর দপ্তর। নেক্সট প্রশ্ন হলো 19 নম্বর প্রশ্ন, ভারতীয় বিমান বাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের সদর দপ্তর কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, শিলংয়ে অবস্থিত। শিলংয়ের কথা যদি বলা হয় মেঘালয়ে অবস্থিত শিলং। ওকে, এবং পূর্বাঞ্চলীয় এয়ার কমান্ড এর সদর দপ্তর হলো শিলং। অপশান ই ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 20 নম্বর প্রশ্ন, ভারতীয় বিমান বাহিনীর প্রশিক্ষণ কমান্ডের সদর দপ্তর। ওকে, তো ট্রেনিং কমান্ডের কথা যদি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে বেঙ্গালুরুতে অবস্থিত। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 21 নম্বর প্রশ্ন, বিমান বাহিনীর প্রশিক্ষণ কমান্ড, তো একটু আগে বললাম বেঙ্গালুরু অবস্থিত। বেঙ্গালুরুকে কি বলা হয়? সিলিকন ভ্যালি বলা হয় বা সিলিকন সিটি বলা হয়। ওকে, তাছাড়াও বিজ্ঞান নগরী বলা হয়। ইসরোর হেডকোয়ার্টার অবস্থিত বেঙ্গালুরে। তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে, কর্ণাটকের রাজধানী হলো বেঙ্গালুরু। নেক্সট হচ্ছে 22 নম্বর প্রশ্ন, ধনবস্ত্রী পুরস্কার কোন ক্ষেত্রের সাথে সম্বন্ধিত? তো ধনন্তরী পুরস্কারের কথা যদি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে চিকিৎসা ক্ষেত্রে দেওয়া হয় এই পুরস্কার। এই পুরস্কার চিকিৎসা বিজ্ঞান ও স্বাস্থ্যের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য দেওয়া হয়। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হলো 23 নম্বর প্রশ্ন, রঙ্গস্বামী কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, হকি খেলার সাথে। ওকে, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ফুটবলের কথা যদি বলা হয়, ক্রিকেটের কথা যদি বলা হয় 11 জন করে বা হকিতে 11 জন করে খেলোয়াড়ের প্রয়োজন হয়। ওকে, এর পাশাপাশি ফুটবলের কথা যদি বলা হয় সন্তোষ ট্রফি কোন খেলার সাথে সম্বন্ধিত? ফুটবলের সাথে সম্বন্ধিত হলো সন্তোষ ট্রফি। 24 নম্বর প্রশ্ন, সন্তোষ ট্রফি কোন খেলার সাথে সম্বন্ধিত? অপশান বি, ফুটবল খেলার সাথে সম্বন্ধিত। সন্তোষ ট্রফি হলো ভারতের প্রিমিয়ার আন্তর যে রাজ্যগুলি রয়েছে ফুটবল প্রতিযোগিতা। অপশান বি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো 25 নম্বর প্রশ্ন এবং আজকের ভিডিওর মধ্যে লাস্ট প্রশ্ন, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া ACBI সেবি ট্যাগলাইন কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, হার ইনভেস্টর কি তাকত। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তো তোমরা মনে রাখবে সেবি এটি ভারতের শেয়ার বাজার নিয়ন্ত্রণের একটি সংস্থা।
হার ইনভেস্টার কি তাকত, অর্থাৎ প্রতিটি বিনিয়োগকারীর শক্তি হলো এর ট্যাগলাইন। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো ফ্রেন্ডস, এগুলোই ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নোত্তর। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারো, এবং আজকে তোমরা কত স্কোর করতে পারলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।